এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফুজ্জামান বাবর বর্তমানে একজন আলোচিত ব্যক্তি। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাচ্ছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ভিডিও তৈরি করতে। তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে। তিনি আসলে কে ছিলেন এবং তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা করা হচ্ছে, তার পেছনে কোন কেজিএফ এর কাহিনী রয়েছে, চলুন তার সম্পর্কে ডিটেলসে জেনে আসি। লুৎফুজ্জামান বাবর ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। একসময় তিনি ছিলেন তারেক জিয়ার সব থেকে ভালো বন্ধু। সেই সময় তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেয়েছে। বর্তমানে তার নামে দুইটি মামলা রয়েছে এবং তিনি ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে দিন যাপন করছেন। তার উপরে অনেক টর্চার করা হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে 21 আগস্টের ঘটনায় তারেক জিয়ার নাম জড়াতে, কিন্তু সে কোনোভাবে তারেক জিয়ার নাম নেয়নি। বাংলাদেশের তরুণরা তার কাছ থেকে হেয়ার জেল দেওয়া শিখেছে। তিনি এক সময় হেয়ার জেল স্টার ছিলেন। উদ্ভট ইংরেজিতে কথা বলার জন্য তিনি বেশ আলোচিত ছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেমন মিডিয়ার উপরে হস্তক্ষেপ করে, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন কখনোই মিডিয়ার উপরে হস্তক্ষেপ করতেন না। পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে আদালত যখন তার ফাঁসির আদেশ দিয়েছিল, সেই দিন ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন জনপ্রিয় হচ্ছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1958 সালে বাংলাদেশের নেত্রকোনা জেলায়। তবে তার শৈশব কাটে ঢাকার মগবাজারে। তার পিতা একে লুৎফর রহমান ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মাতা জোবাইদা রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। যতদূর শোনা যায়, ছোটবেলা থেকেই তিনি ছিলেন কিছুটা ক্যাডার টাইপের, আর তিনি নাকি ম্যাট্রিক পাসও করতে পারেননি। আবার অনেকে বলে থাকেন তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। সে সময় তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ। বলা হয়ে থাকে লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তবে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 1992 সালে তিনি বিয়ে করেন। তার ওয়াইফের নাম হচ্ছে তাহমিনা জামান শ্রাবণী। তাদের ঘরে একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। এরপর 1996 সালে এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আস্তে আস্তে তারেক জিয়ার সাথে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, যার ফলে খুবই কম বয়সে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। আস্তে আস্তে খালেদা জিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি অনেক বেশি ক্ষমতা দেখাতে থাকেন। চলনে বলনেও তিনি ছিলেন আলাদা। এর সাথে সাথে র্যাবকে দিয়ে তিনি বিচার বহির্ভূত অনেক ক্রস ফায়ার করাতেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার পরে তিনি বলেছিলেন, অপরাধ জগতে আমি নতুন নই। তিনি যে আসলেই নতুন না সেটি 10টি ট্রাক অস্ত্র ধরার পরে সবাই বুঝতে পেরেছিল। 2004 সালের 1 এপ্রিল রাতে বিশাল অস্ত্র চালান আটক ধরা পড়ার পর তিনি চট্টগ্রামে সেই অস্ত্র দেখতে যান। তিনি তখন বলেছিলেন এর সাথে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড ঘটনার পর তিনি বলেন, উই আর লুকিং ফর সুক্রুজ। এছাড়া অনেক সিরিয়াস বিষয় তিনি ফান করে থাকেন। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাবর গ্রেফতার হওয়ার পর স্বীকার করে যে তিনি সানবীরকে খুনের মামলা থেকে বাঁচাতে বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে প্রায় 21 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। যারা এই মামলায় সাক্ষী ছিল তাদেরকে ভয় দেখিয়ে সাক্ষ্য দিতে দেয়নি। যৌথ বাহিনী 2007 সালে বাবরকে 4টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 297টি বুলেট রাখার দায়ে গ্রেফতার করে। নবম জাতীয় পার্লামেন্ট নির্বাচনে তিনি জামিনে বের হয়ে আসেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচনও করেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর তার জামিন বাতিল হয়। 21 আগস্ট 2004 সালে
গ্রেনেড হামলা মামলায় 2012 সালে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকায় 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুটি মামলায় মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে বর্তমানে কন্ডেম সেলে তিনি জীবনযাপন করছেন। লুৎফুজ্জামান বাবর সব থেকে আলোচনায় আসেন কারণ তিনি ভারতের 7 সিস্টারকে তিনি নাকি স্টেপ সিস্টার বানাতে চেয়েছিলেন। তিনি ভারতের এই 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন, আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হচ্ছে তিনি ভারতের 7 সিস্টার এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছিলেন। এটাও বলা হয় চীন এবং পাকিস্তান মিলে ভারতের যত ক্ষতি করতে পারেনি তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সব থেকে বড় মামলা হচ্ছে 2004 সালে 10 ট্রাক অস্ত্র পাচারের মামলা। সেই সময় এতগুলো অস্ত্র যদি ভারতে প্রবেশ করত তাহলে ভারতের অবস্থা কেমন হতো তা ভাবলেই গা শিউরে ওঠে। বাবরের সেই মিশন সাকসেসফুল হলে আজ হয়তো ভারতের মানচিত্র বদলে যেত, ভারতের মানচিত্রে 7 সিস্টার থাকতো না। তিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি। অনেকেই বলে থাকে ভারতের 7 সিস্টারকে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল বাবরের। সেই অস্ত্র মামলার ঘটনাটি অনেকে হয়তো ভুলে গিয়েছেন। সে সময় উদ্ধারকৃত 463টি বাক্সে ছিল এমটিটি এসএমডি, 790টি টমি গান এবং 27,000 গ্রেনেড ছিল। এছাড়া ছিল 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। সে সময় এই অস্ত্রগুলোর আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা, বর্তমানে যেটি 1 লক্ষ কোটি টাকাও পার হয়ে যাবে। এই অস্ত্রগুলোর টাকা দিয়ে 3-4টি পদ্মা সেতু করা যাবে। ধারণা করা হয় চীন থেকে এই অস্ত্রের চালানটি এসেছিল। সেই সময় বাবর ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখন মিডিয়ায় দেওয়া একটি বক্তব্যে তিনি বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ। তার এই ডায়লগ বর্তমানে অনেকেই ভুলতে পারেনি। যেমনটা বললাম 2004 সালের এই অস্ত্রের মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 জন আসামির নাম যুক্ত হয়। 2018 সালেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন, তার এখনো ফাঁসি হয়নি। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই আবারও তাকে নিয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে ভারতের যমদূত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নতুন দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। লুৎফুজ্জামান বাবর সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।